বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 102তম সাবজেক্ট ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল, যেটা মিড টার্মের টপিক 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে টপিকটা হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল, অর্থাৎ কীভাবে আন্তর্জাতিক পরিবেশ আইন শুরু হয়েছে এবং তার পথ পরিক্রমা, অর্থাৎ তার ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে। দ্য অরিজিন অ্যান্ড কোশ্চেন আসতে পারে, এটা চ্যাপ্টার 2 এর। দ্য কোশ্চেন আসতে পারে এভাবে: দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল চ্যাপ্টারের নাম। কোশ্চেন আসতে পারে ওভারঅল হিস্ট্রি অফ এনভায়রনমেন্টাল ল, ওভারঅল মডার্ন হিস্ট্রি অফ এনভায়রনমেন্টাল ল। যদি মডার্ন হিস্ট্রি হয় তাহলে হবে স্কটহোম ডিক্লারেশনটা। আমরা এখন দেখি পুরো কোশ্চেনটা আমরা কীভাবে আত্মস্থ করতে পারি। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল হ্যাজ ইভলভড from early bilateral agreement focused on resource exploitation into a complex global framework centered on sustainability and planetary health. অর্থাৎ আন্তর্জাতিক পরিবেশ আইন আসলে শুরু হয়েছে প্রথমে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে, যেখানে একটা দেশ আরেকটা দেশকে এক্সপ্লয়েট করছিল। পরবর্তীতে এটা জটিল বিশ্ব ফ্রেমওয়ার্কের অংশ হয়েছে, সেন্টার্ড অন সাস্টেইনেবিলিটি, যেটার এখন মূল লক্ষ্য হচ্ছে সাস্টেইনেবিলিটি অ্যান্ড প্ল্যানেটারি হেলথ, অর্থাৎ আমাদের গ্রহের স্বাস্থ্য এবং আমাদের গ্রহটা যাতে টিকে থাকে সেই লক্ষ্যে। ডেভেলপমেন্ট ইজ জেনারেলি ডিভাইডেড ইন্টু 3 মেজর এরিয়াস, আর এটার উন্নয়ন ঘটেছে 3টা যুগের মধ্য দিয়ে। দ্য ট্রেডিশনাল এরা, অর্থাৎ প্রি স্টকহোম এরা, অ্যান্ড মডার্ন এরা বা স্টকহোম এরা 1972 থেকে 92, আর হচ্ছে পোস্ট মডার্ন এরা। প্রথমে আলোচনা করছি দ্য ট্রেডিশনাল এরা, প্রি 1972, এটাকে আবার বলছে প্রি স্টকহোম এরা অফ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল। বিফোর 1970s, international law treated the environment as a set of separate natural resources to be managed for human utility rather than an ecosystem to be protected. তো এটা যে ইকোসিস্টেম হিসাবে যেটাকে রক্ষা করতে হবে, এই ধরনের সাবজেক্ট হিসেবে এটাকে দেখা হতো না, এটাকে দেখা হতো ভিন্ন একটা ন্যাচারাল রিসোর্সেস হিসাবে। ফোকাস ছিল তখন এগ্রিমেন্ট ওয়ার প্রাইমারি ইউটিলিটারিয়ান, focusing on boundary waters, navigation, the conservation of economically valued species like fur seal, whale, migratory birds. তো আমরা দেখি ওই সময়ে মূল যে কি লিগ্যাল মাইলস্টোনগুলো যেগুলো ঘটেছে, সেটা হচ্ছে 1893 সালে বেরিং সি আরবিট্রেশন। এটার আরেক নাম হচ্ছে ফার সিল আরবিট্রেশন। এটা কেন হয়েছে? এটা ছিল মূলত ওয়াজ এ ল্যান্ডমার্ক ইন্টারন্যাশনাল লিগ্যাল কেস বিটুইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড গ্রেট ব্রিটেন রিপ্রেজেন্টিং কানাডা, অর্থাৎ কানাডা এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে একটা ইন্টারন্যাশনাল কেস ছিল। সেখানে কানাডাকে রিপ্রেজেন্ট করেছে ব্রিটেন। ইট রিজলভড এ ফিয়ার্স ডিসপিউট ওভার দ্য হান্টিং অফ নর্দার্ন ফার সিলস and established critical precedents for maritime jurisdiction and wildlife conservation. আর এই আরবিট্রেশনের মধ্য দিয়ে হয়েছে কি প্রেসিডেন্টস বা আইনের উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে যে মেরিটাইম জুরিসডিকশন, অর্থাৎ কোন দেশের সমুদ্রের উপর কতটুকু সীমা থাকবে এবং সকল দেশের জন্য বন্যপ্রাণীর সংরক্ষণের যে কনজারভেশনস। Following the 1868 purchase of Alaska, আমরা জানি আলাস্কা কিনেছে রাশিয়া থেকে আমেরিকা। এটা কেনার পর তারা কি করলো, তারা প্রলিফিক আইল্যান্ডের যেখানে পার সিলটা ব্রিড করে সেখানে হান্টিং শুরু করলো। Canadian hunters practice pelagic sealing, অর্থাৎ হান্টিং at sea outside the standard 3-mile territorial limit. The US argued this threatened the seals with extinction and began seizing Canadian vessels in open sea.
তো মূলত হান্টিং এর সিতে সমুদ্রে যখন সিল শিকার করছিল কানাডিয়ানরা, তখন আমেরিকা বলছে এটা করা যাবে না, কারণ এটা সিলকে এক্সটেন্ড করে দিবে, বিপন্ন করে দিবে। তারা গভীর সমুদ্রে গিয়ে কানাডিয়ান ভেসেলগুলোকে সিজ করা শুরু করলো, তখন আরবিট্রেশনের আয়োজন করলো। লিগ্যাল আর্গুমেন্ট হলে আমেরিকা স্টেট বলছে asserted the Bering Sea was a Merry close sea inherited from Russia, that they had a property of right. আমেরিকা বলছে এটা রাশিয়া থেকে যেহেতু তারা আলাস্কা কিনছে, এটা তার নিকটে, এটা তাদের প্রপার্টি। গ্রেট ব্রিটেন বলছে ডিফেন্ড দ্য প্রিন্সিপাল অফ মেরি লিবেরাম ফ্রি সি, মেরি ক্লোজ সি, আর এটা হচ্ছে মেরি লিবারাম বা ফ্রি সি। ব্রিটেন বলছে না, এটা ফ্রি সির অংশ। আর্গুইং দ্য ইউ হ্যাড নো জুরিসডিকশন বিয়ন্ড 3 miles কোস্টাল লাইন। তাহলে জুরিসডিকশন এসে দাঁড়াচ্ছে, আমেরিকা বলছে এটা আমার সমুদ্রের অংশ, ক্লোজ সি। ব্রিটেন বলছে নো, এটা ফ্রি সি। পরে ট্রাইব্যুনাল হলো, ট্রাইব্যুনাল বলছে ফেরিসে, সেখানে তারা বলছে একটা জুরিসডিকশন দিল। ট্রাইব্যুনাল রুলড এগেনস্ট ইউনাইটেড স্টেটস, আমেরিকার বিরুদ্ধে রুল দিল, ডিক্লারিং বেরিং সি পার্ট অফ হাই সি ইজ নট আ ক্লোজ সি। আরবিট্রেশন বলছে যে এটা হচ্ছে একটা ওপেন সি, নো প্রপার্টি রাইটস, সো আমেরিকার কোনো প্রপার্টি রাইট এখানে থাকবে না। হ্যাঁ, রেগুলেশন এটার মধ্য দিয়ে ইউনাইটেড স্টেটস এর লিগ্যাল কেসে হেরে গেল, এবং দ্য ট্রাইব্যুনাল এস্টাবলিশড concurrent regulations to protect the seals, including a 60-mile protected zone area, prolific island and closed seasons for hunting. তখন এই আরবিট্রেশনে 60 মাইলের মতো একটা প্রোটেক্টেড জোন ঘোষণা করলো প্রলিফিক আইল্যান্ডে, যখন এই প্রাণীগুলো পার্সিলগুলো যখন ব্রিড করে, অর্থাৎ তাদের যখন কি হয়, বাচ্চা প্রসবের সময় আসে। এখানে লিগেসি এবং ইম্প্যাক্ট এটার মধ্য দিয়ে ওয়াইল্ড লাইফ কনজারভেশন আসলো পরবর্তীতে 1893 সালে। এরপর আসলো এটার মধ্য দিয়ে আসলো 1893 সালে রেগুলেশন লিগেসি ইফেক্টিভ স্টপিং ওয়াইল্ড লাইফ কনজারভেশন আসলো 1893 সালে। ওই প্রাণীটা যাতে হত্যা না করা হয় সেটা সিদ্ধান্ত আসলো। এরপর আসলো নর্থ প্যাসিফিক ফায়ার কনজারভেশন, একটা গ্রাউন্ড ওয়ার্ক হলো পরবর্তীতে। এটার হচ্ছে ইন্টারন্যাশনাল ল এর ভিত্তি তৈরি হলো, সমুদ্রের আইন। আমরা দেখছি পরবর্তী হচ্ছে নর্থ প্যাসিফিক পার্সিল কনভেনশন 1911। এখানে কি হলো, এখানে হান্টিং না করার জন্য একটা কনভেনশন হলো। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1900 সালে আফ্রিকাতে কি হলো, আফ্রিকাতে আফ্রিকান ওয়াইল্ড লাইফ বাঁচানোর জন্য আফ্রিকান দেশগুলো ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, স্পেনের মতো দেশগুলো আফ্রিকান কলোনিগুলোতে এই ধরনের একটা অ্যাক্টিভেন্ট করলো। এরপর আসলে 1902 সালে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। এরপর আসলো 1931 সালে কনভেনশন ফর রেগুলেশন অফ হুইলিং বা তিমি শিকার। এরপর আসলো 38 থেকে 41 সালে ট্রায়াল স্মেল্টার কেস। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বলছে এই ল্যান্ডমার্ক ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন আর রিগার্ডিং এয়ার পলিউশন। এখানে কানাডা স্মেল্টার ইন ট্রায়াল কজড significant sulfur dioxide damage to Washington state farms and forests. কানাডার তার সীমান্তবর্তী কিছু কারখানা থেকে সালফার ডাইঅক্সাইড বেরিয়ে এসে আমেরিকান ওয়াশিংটন স্টেটস অ্যান্ড ফরেস্টকে নষ্ট করে দিচ্ছে। ট্রাইব্যুনাল হলো, ট্রাইব্যুনাল এটাকে ব্যান করলো। কানাডাকে বললো এটা করা যাবে না, তুমি তোমার রাষ্ট্রের সীমার মধ্যে করলেও অন্য দেশের টেরিটোরিয়াল বাউন্ডারিতে সিরিয়াসলি ইনজুর করার কোনো নো রাইট, তোমার কোনো রাইট নাই আসলে। হ্যাঁ, তোমার কোনো রাইট নেই এরকম আরেকজনের ক্ষতি করার। এরপর আসছে ওয়াশিংটন কনফারেন্স অন অয়েল পলিউশন 1926, 1954 ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রিজার্ভেশন অফ পলিউশন সি বাই অয়েল। এরপর এটাকে আসলে সুপারসিড করেছে মার্ফোল 1973 সালে আর একটা কনভেনশনে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময়কার ল্যাক লুনাক্স আরবিট্রেশন 1957, যেটা হচ্ছে ফ্রান্স এবং স্পেনের মধ্যে ল্যাক লুনাক্সকে নিয়ে সেটা কিভাবে ইউজ করবে, কেউ কারো হার্ম যাতে না করতে পারে এরকম একটা আর্গুমেন্ট সেখানে দেওয়া হয়েছে। 1918 সালে জেনেভা কনভেনশন অফ ওয়াটার ল অফ সি
এগুলোর ধারাবাহিকতা 1958 সালে জেনেভা কনভেনশন অন ল অফ সি আসলো। এবার আসি আমরা মডার্ন ইরাতে। মডার্ন ইরা হচ্ছে 1972 সালে ইউনাইটেড স্টেটস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, ইউএনএসএ ফেল্ড ইন স্কটহোম। স্কটহোমে এই ডিসিশনটা কী হয়েছে, সেখানে কি আউটকামস দ্য কনফারেন্স রেজাল্ট ইন 3 মেজর ফিলার। এই কনফারেন্সে 3টা মেজর ফিলার এসছে বা ডিসিশন আসছে। সেটা ছিল শেড মডার্ন এনভায়রনমেন্টাল পলিসি, এবং পৃথিবীর সব দেশের মডার্ন এনভায়রনমেন্টাল পলিসি এর মধ্যে দিয়ে আসলো। এর মাঝে দিয়ে সবগুলো অংশগ্রহণকারী দেশ একটা ঘোষণা দিল, স্কটহোম ডিক্লারেশন। স্কটহোম ডিক্লারেশনের 26টা প্রিন্সিপাল ছিল এবং 109টি রিকমেন্ডেশনস ছিল। আমরা এবার দেখি 26টা প্রিন্সিপাল কি। এ সেট অফ 26 প্রিন্সিপাল দ্যাট প্লেস এনভায়রনমেন্টাল ইস্যু at the forefront of international concern. It famously declared that human has a fundamental right to freedom, equality, adequate condition of life in an environment of a quality that permits a life of dignity and well-being. অর্থাৎ বলা হচ্ছে সকল মানুষের একটা ফ্রিডম রয়েছে, ফান্ডামেন্টাল রাইট, এটা তার মৌলিক অধিকার, স্বাধীনতার, সমতার, এডুকেট কন্ডিশন অফ লাইফ, যাতে সবার সুস্থভাবে বেঁচে থাকার কন্ডিশনগুলো থাকে, এটা হচ্ছে তার রাইট। ইন এন এনভায়রনমেন্ট অফ ইকুয়ালিটি দ্যাট পারমিটস এ লাইফ অফ ডিগনিটি অ্যান্ড ওয়েলবিং, এবং একটা এনভায়রনমেন্ট অফ লাইফ থাকবে যেখানে সে তার আত্মমর্যাদা এবং সুস্থ সবল থাকার মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারে। অর্থাৎ এই পরিবেশগত অধিকার মানুষের স্বাস্থ্যের দিক থেকে এটা তার মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। The Action Plan for the Human Environment, a series of 109 recommendations categorized into global environmental assessment, environmental management, and international support measures. এর ধারাবাহিকতা আসলো কি, ইউনাইটেড স্টেটসের জেনারেল অ্যাসেম্বলির একটা পার্ট, সেটার নাম হলো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউনিএপ। এটার সদর দপ্তর হচ্ছে নাইরোবি, কেনিয়াতে। সেটা প্রতিষ্ঠিত হলো 72 সালে। হিস্টোরিক্যাল কনটেক্সট, অনলি ওয়ান আর্থ ইজ দ্য অফিসিয়াল মোটো। এই কনফারেন্সের অফিসিয়াল মোটো ছিল, এই কনফারেন্সের অফিসিয়াল মোটো ছিল যে ওয়ান আর্থ হুইচ বিকেমস অ্যান আইকনিক স্লোগান ফর মডার্ন এনভায়রনমেন্টাল পলিউশন। আর এই কনফারেন্সে কি দেখা গেল, এই কনফারেন্সে দেখা গেল নর্থ সাউথ ডিভাইডেশন, অর্থাৎ সবগুলো দেশ, ধনী এবং গরিব দেশের মধ্যে একটা ডিভাইডেশন হলো। দ্য ইভেন্ট হাইলাইটেড টেনশন বিটুইন ইন্ডাস্ট্রিয়ালাইজড অ্যান্ড ডেভেলপিং নেশনস, অর্থাৎ নর্থ উন্নত দেশগুলো এবং সাউথ অনুন্নত দেশগুলোর মধ্যে ডিভাইড হয়ে গেল। তারা কি বললো, লিড বাই ভয়েসেস লাইক ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ছিল ডেভেলপিং নেশনগুলোর ভয়েস। সে আর্গু করলো যে প্রপার্টি ইজ দ্য গ্রেটার পলিউটার। বলছে তোমরা যে আমাদের দেশগুলোকে এক্সপ্লয়েট করে দরিদ্র করে দিয়ে গেছো, আমরা গ্রেট পলিউটার হয়ে গেছে। অ্যান্ড দ্যাট এনভায়রনমেন্টাল রেগুলেশন শুড নট বি হিন্ডার দেয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট। এখন তোমরা শিল্পোন্নত দেশ হয়ে গেছো, এখন তোমরা এই ধরনের রেগুলেশনস করতে, তো তোমরা তো ঠিকই তুমি উন্নত সভ্যতায় গেছো, আমাকে তাহলে সে ধরনের সুযোগ করে দিতে হবে। তখন অন্য দেশগুলো এটার সাথে একমত হলো। কোল্ড ওয়ার বয়কট, এই অনুষ্ঠানটা, এই কনফারেন্সটা সোভিয়েত ইউনিয়ন বয়কট করেছে। কারণ কেন বয়কট করেছে, ইস্ট জার্মানিকে কী করা হয় নাই, অ্যালাউ করা হয় নাই পার্টিসিপেট করার জন্য। তাই সোভিয়েত ইউনিয়ন এই কনফারেন্সটাকে, স্কটহোম কনফারেন্সটাকে বয়কট করেছিল। হ্যাঁ, গ্লোবাল পার্টিসিপেশন, এই কনফারেন্সে 113 থেকে 122টা দেশ অংশগ্রহণ করেছে এবং 400টার বেশি এনজিও অংশগ্রহণ করেছে। সো এটা একটা বিশাল বৈশ্বিক কনফারেন্সের রূপ নিয়েছিল। কি অ্যাসপেক্টস অফ 1972 স্টকহোম ডিক্লারেশন। স্টকহোম ডিক্লারেশনের প্রথমটা ছিল এটা, প্রক্লেম দ্যাট হিউম্যান হ্যাভ আ ফান্ডামেন্টাল রাইট টু অ্যান এনভায়রনমেন্ট অফ কোয়ালিটি দ্যাট পারমিটস লাইফ অফ ডিগনিটি অ্যান্ড ওয়েলবিং। বলছে পরিবেশগত অধিকার মানুষের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট লিঙ্ক, আমরা অলরেডি দেখছি নর্থ সাউথে যে কনফ্লিক্ট হয়েছে এর মধ্য দিয়ে আলোচনায় বেরিয়ে আসছে এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্টের একটা লিঙ্ক রয়েছে। এরপরে কোর প্রিন্সিপাল, ইনক্লুডিং প্রিন্সিপাল, এখান থেকে কতগুলো ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট লয়ের প্রিন্সিপাল চলে আসছে। ইনক্লুডিং প্রিন্সিপালস অন কনজারভেশন ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ ন্যাচারাল রিসোর্সকে
সহনীয় মাত্রায় ব্যবহার করা, কনজারভেশনের বিষয় আসছে, প্রিজার্ভিং ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণীর সংরক্ষণের বিষয়টা উঠে আসছে, হল্টিং টক্সিং ওয়াজ ডিসচার্জ এবং বিষাক্ত দ্রব্যকে ডিসচার্জ করার ক্ষেত্রে, ফেলার ক্ষেত্রে থামানোর প্ল্যান আসছে, প্ল্যানিং ফর সাস্টেনেবল পপুলেশন গ্রোথ এবং সারা পৃথিবীর মানুষের বৃদ্ধির হারটা যাতে সাস্টেনেবল হয় সেটার জন্য প্ল্যান দেওয়া হয়েছিল। ইন্টারন্যাশনাল রেসপন্সিবিলিটি asserted that while states have the right to exploit their own resources, they have the responsibility to ensure activities within their jurisdiction do not cause damage to environment to others. এবং ইন্টারন্যাশনালি এটা রেসপন্সিবিলিটি হলো যে তুমি তোমার রাষ্ট্র আন্তঃসীমার মধ্যে এমন কোনো উন্নয়ন বা কোনো কাজ করবে না যাতে আরেকটা দেশের বাউন্ডারি থেকে কোনো হারাম তৈরি করে, এটা তুমি মেকশিওর করতে হবে। লিড টু ক্রিয়েশন অফ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, আমরা দেখলাম যে স্কটম ঘোষণার মধ্য দিয়ে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের ক্রিয়েশন বা জন্ম হয়েছে। এটা নতুন আর একটা সংস্থা যেটা নাইরোবিতে হেডকোয়ার্টার। দ্য ডিক্লারেশন অ্যাক্টেড অ্যাজ দ্য ফার্স্ট মেজর গ্লোবাল ফোরাম, এটা ছিল প্রথম গ্লোবাল ফোরাম টু অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পলিউশন। তো এটা হচ্ছে একটা গ্লোবাল ফোরাম যেখানে প্রথমবারের মতো ক্লাইমেট চেঞ্জ এবং পরিবেশ দূষণকে কি অ্যাড্রেস করা হয়েছে, চিহ্নিত করে শিফটিং এনভায়রনমেন্টাল ইস্যু টু বি দ্য ফোরপোর্ট অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, এবং এটা আন্তর্জাতিক উদ্বিগ্নতার একটা বিষয় হওয়াটাকে প্রথমবারের মতো ইস্যু করা হয়েছে। লং টার্ম লিগ্যাসি, আমরা দেখতে পাচ্ছি স্কটম ডিক্লারেশনের পরবর্তীতে আসলো কি রিও সামিট এবং 2015 প্যারিস এগ্রিমেন্ট। The Stockholm Conference led to groundwork to all subsequent major environmental summits, including 1992 Rio Earth Summit and 2015 Paris Agreement. It established Principle 21, a cornerstone of international law, which asserts that states have the sovereign right to exploit their own resources, but also responsibility to ensure their activities do not damage the environment of other states. বলছে এটাতে 21 নম্বর যে প্রিন্সিপাল সেটা বলছে যে প্রতিটা দেশ তার রিসোর্সটাকে কী করতে পারবে, এক্সপ্লয়েট করতে পারবে, বের করতে পারবে, ব্যবহার করতে পারবে, কিন্তু সে এমন কোনো কাজ করতে পারবে না তার রেসপন্সিবিলিটি হচ্ছে অন্য কোনো দেশের যাতে কোনো হার্ম না হয়। The Convention on Long Range Transboundary Air Pollution, এই সময় দ্য কনভেনশন অফ লং রেঞ্জ ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন বিষয়ে একটা কী হয়েছে, কনভেনশন হয়েছে, যেটা 1979 সালে অনুষ্ঠিত হয়েছে। 91টা পার্টি বা দেশ এখানে ছিল, ইনক্লুডিং ইউরোপ অ্যান্ড আমেরিকা অ্যান্ড কানাডা। এই সময় হয়েছে কি দ্য মোরফল 73-78 কনভেনশন, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রিভেনশন অফ পলিউশন ফ্রম শিপ, অর্থাৎ সমুদ্রে যে জাহাজগুলোর যে তেল ডিসচার্জ করে সমুদ্রের প্রাণীগুলোকে মেরে ফেলছে, সমুদ্রের পরিবেশগত ক্ষতি করছে, এই রিলেটেড একটা কনভেনশন হয়েছে যার নাম হচ্ছে মারফুল 73-78 কনভেনশন। এবার আসছে পোস্ট মডার্ন এরা। পোস্ট মডার্ন এরা হচ্ছে মূলত রিও কনফারেন্স এবং পরবর্তীতে প্যারিস ডিক্লারেশন 2015। আমরা এখন দেখব রিও কনফারেন্সে কি হয়েছে। ইন 1992 রিও কনফারেন্স আর্থ সামিট দ্য evolutionized international environmental law by centering on sustainable development, looking economic growth with ecological protection। অর্থাৎ এই রিও কনফারেন্স হয়েছে ইভলিউশন উত্তরণ ঘটেছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল বাই সেন্টারিং অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টকে সেন্টার করে এই কনফারেন্সটা হয়েছে। মূল আলোচ্য বিষয় ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট, লিঙ্কিং ইকোনমিক গ্রোথ উইথ ইকোলজিক্যাল প্রোটেকশন। অর্থাৎ তুমি ইকোনমিক গ্রোথ অর্জন করবা কিন্তু পাশাপাশি বাস্তু সংস্থানগত প্রোটেকশনও করতে হবে। ইট প্রডিউসড দ্য রিও ডিক্লারেশন, এখানে রিও ডিক্লারেশন দেওয়া হয়েছিল সবগুলো দেশ অংশগ্রহণকারী। এখানে ছিল 27টা প্রিন্সিপাল, এজেন্ডা 21 অ্যাকশন প্ল্যান ছিল। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম যে আগেরটা স্কটহোমে ছিল 27টা প্রিন্সিপাল, 109টা কি এই যে মডার্ন এরিয়াতে স্কটহোমে ছিল 109টা রিকমেন্ডেশন, 26টা প্রিন্সিপাল। আর এখন যে পরবর্তী 1992 সালে রিও আর্থ সামিট ছিল 27টা
principle as Agenda 21 Action Plan, the key Convention on Climate Change UNFCCC and Biodiversity CBD, অর্থাৎ এই জিনিসগুলো এগুলো ওখানে ডিসিশনের মধ্যে আসছে। এস্টাবলিশিং ফাউন্ডেশনাল লিগ্যাল প্রিন্সিপালস লাইক প্রিকশনারি অ্যাপ্রোচ অ্যান্ড পলিউটার পেস। আর এই যে আর্ট সামিটে যেটা আসছে দুইটা প্রিন্সিপাল আসছে, এটা প্রিকশনারি অ্যাপ্রোচ অ্যান্ড পলিউটার পেস, অর্থাৎ যে পলিউট করবে সে এটার কষ্ট প্রদান করতে হবে। কি আউটকামস অ্যান্ড লিগ্যাল সিগনিফিকেন্স, রিও ডিক্লারেশন অন আর্থ এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, এ সেট অফ 27 প্রিন্সিপাল, আমরা আগে বলেছি 27টা প্রিন্সিপাল এখানে ছিল। আউটলাইনের রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ নেশনস, প্রতিটা দেশের অধিকার এবং দায়িত্ব কর্তব্য এখানে বলা হয়েছিল, ইনক্লুডিং থ্রি প্রিন্সিপালস 3 রাইট টু ডেভেলপমেন্ট, প্রিন্সিপাল 4 ইন্টিগ্রেটিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড প্রিন্সিপাল 10 অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড পার্টিসিপেশন। অর্থাৎ আমরা একটা কোশ্চেনে দেখেছি এই প্রিন্সিপাল 10 হচ্ছে গভর্নেন্স ইস্যু, সবার যাতে সব তথ্য জানতে পারে, ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্টাল প্রোটেকশন অর্থাৎ পরিবেশগত যে প্রোটেকশন একটার সাথে রিলেটেড যাতে হয়, অ্যান্ড রাইট টু ডেভেলপমেন্ট, এবং প্রত্যেক দেশের আছে ডেভেলপমেন্ট করার রাইট। কি লিগ্যাল প্রিন্সিপালস, এখানে যে কি লিগ্যাল প্রিন্সিপালসগুলো বেরিয়ে আসছে, প্রিকশনারি প্রিন্সিপালস, পলিউটার পেস প্রিন্সিপাল, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস প্রিন্সিপালস। আমরা একটা প্রশ্ন অলরেডি দেখেছি, প্রিন্সিপালসগুলো প্রায় 9টার মতো প্রিন্সিপালস আছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল লয়ের, এর মধ্যে 3টা এখানে এই রিও কনফারেন্সের ঘোষণার মধ্যে দিয়ে আসছে। মেজর ট্রিটিজ অ্যান্ড কনভেনশন, এরপর হচ্ছে ইউএনএফএফসিসি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জে একটা কনভেনশন হলো, সিবিডি কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ফরেস্ট principles, a non-legally binding document on the management and sustainable development of forests. Agenda 21, a comprehensive non-binding plan of actions for sustainable development for the 21st century to be implemented by governments, organizations and local groups. তো আমরা আমাদের প্রশ্নের শেষ পর্যায়ে চলে আসছি। মডার্ন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ল EIL now address global challenges like plastic pollution, biodiversity loss and human rights to a healthy environment, অর্থাৎ হেলদি এনভায়রনমেন্টের এইগুলো উপাদান হিসাবে মানুষ কনসিডার করে, অফটেন ইনভলভিং নন স্টেট অ্যাক্টরস লাইক এনজিওস অ্যান্ড করাপশনস। তো আমরা একটু আবার সামারি করি বিষয়টা একটু দেখি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল ল। এটা 3টা ধাপ আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল এরা, এইটা স্কোর অফ ডিক্লারেশন আগের সময়টাকে ধরা হয় 1972 সালে আগ পর্যন্ত। এই সময় বিভিন্ন দেশগুলোর মধ্যে বিভিন্ন চুক্তি হয়েছে, ডিসপিউট হয়েছে বিভিন্ন ইকোসিস্টেম প্রোটেকশনের বিষয়, সেগুলোই মূলত ছিল। এখানে সিলস, ওয়েলস অ্যান্ড মাইগ্রেটরি বার্ড রিলেটেড বিভিন্ন আরবিট্রেশন। তারপর হচ্ছে আমরা প্রথম যেটা দেখি সেটা হচ্ছে বেরিং সি আরবিট্রেশন। এটা হচ্ছে ফার্সি নিয়ে আমেরিকা এবং কানাডার মধ্যে হয়েছে। আমেরিকা রাশিয়াতে এটা দ্বীপ কিনে তো কানাডার শিপগুলোকে সিজ করা শুরু করছে, বলছে এগুলো আমার জলসীমার মধ্যে পড়ছে। পরে আরবিট্রেশন হলো প্যারিসে, সে আরবিট্রেশনে ব্রিটেন ছিল কানাডার পক্ষে। তো দেখা গেল যে সে আরবিট্রেশনের সিদ্ধান্ত হলো যে এটা ইউনাইটেড স্টেটসের ক্লোজ সি না, বরঞ্চ এটা হচ্ছে ফ্রি সি, সো এটা তার প্রপার্টি না। এবং বলা হলো পরবর্তী যে বেরিং সির এই যে একটা ডিসিশন হলো যে 60 মাইল প্রোটেক্টেড জোন থাকবে এবং ব্রিডিং সময় এই ফার্সি কেউই কি করতে পারে, স্বীকার করতে পারবে না। এর মধ্যে দিয়ে পরবর্তীতে নর্থ প্যাসিফিক ফার্সি কনভেনশন হলো 1911 সালে, আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে এগ্রিমেন্ট টু কনজার্ভ আফ্রিকান ওয়াইল্ড লাইফ 1900 সালে হলো। আফ্রিকান দেশগুলো রিলেটেড, সেখানে যাদের কলোনি ছিল ফ্রান্স, জার্মানি, গ্রেট ব্রিটেন, ইটালি, পর্তুগাল, স্পেন। এরপরে আসলো 1902 সালে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ বার্ডস সাইন্ড ইন প্যারিস, 1931 কনভেনশন ফর রেগুলেশনস অফ ওয়েলিং সাইন্ড ইন জেনেভা, অ্যান্ড 1938-41 ট্রায়াল স্মেল্টার কেস। এটা হচ্ছে কানাডা এবং আমেরিকার মধ্যে। কানাডা তার সীমান্তবর্তী এলাকায় স্মেল্টার দিয়ে সালফার ডাইঅক্সাইড ড্যামেজ করেছে ওয়াশিংটন স্টেটস
ফার্ম অ্যান্ড ফরেস্টকে পরবর্তীতে কী হলো, পরবর্তীতে ডিসিশন হলো, ট্রাইব্যুনাল ডিসিশন দিল যে নো স্টেট হ্যাজ রাইট টু ইউজ ইটস টেরিটরি টু কজ সিরিয়াস ইঞ্জুরি ভায়া পলিউশন টু অ্যানাদার স্টেটস। একই সময় হয়েছে, এই অংশে পড়েছে যে ওয়াশিংটন কনফারেন্স অন অয়েল পলিউশন 1926 সালে, 1954 সালে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রিভেনশন পলিউশন সি বাই অয়েল। একই রকম সমুদ্রগামী জাহাজগুলো মূলত তেল ছেড়ে দেয় সমুদ্রে গিয়ে, তখন এখানে ডিসিশন হলো যে 50 থেকে 100 মাইলের ভিতরে এই তেল ডিসচার্জ করা যাবে না। এবং এই 54 সালে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রিভেনশন অফ পলিউশন অফ সি অয়েল পরবর্তীতে মার্পল 73-78 ঘোষণায় রূপান্তরিত হয়েছে, যেটা আমরা পরের ধাপে দেখব। এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল ল্যাক লোনাস আরবিট্রেশন, যেটা হয়েছে ফ্রান্স এবং স্পেনের মধ্যে। এবং এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 1958 সালে জেনেভা কনভেনশন অফ দ্য ল অফ সি। আমরা সি রিলেটেড বিভিন্ন ডিসপুটের মধ্যে দেখেছি, সেখানে পরবর্তী সবগুলো দেশ মিলে একটা কনভেনশন করেছে, সেটার নাম হচ্ছে 1958 সালে জেনেভা কনভেনশন। আসি মডার্ন ইরা হচ্ছে স্টকহোম ডিক্লারেশন। স্টকহোম ডিক্লারেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট হেল্ড অন স্টকহোম। এখানে মেজর 3টা পিলার ছিল। এই ডিক্লারেশনে 26টা প্রিন্সিপাল এবং 109টা রিকমেন্ডেশনস ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বৈশ্বিকভাবে সকলগুলো দেশে প্রথমবারের মতো একটা কনফারেন্স ছিল এটা। এখানে সোভিয়েত ইউনিয়ন জয়েন করে না। কেন জয়েন করে না? ইস্ট জার্মানিকে ইনভাইট করা হয় না সেজন্য। এখানে এর মধ্য দিয়ে এই স্টকহোম ডিক্লারেশনের মধ্য দিয়ে একটা নতুন সংস্থার জন্ম হলো, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি, যেটা হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি, কেনিয়ায়, প্রতিষ্ঠিত হচ্ছে ওই বছরই। আর এই কনফারেন্সের মূল লক্ষ্য ছিল অনলি ওয়ান আর্থ। এটার মধ্য দিয়ে সারা পৃথিবীতে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলো একটা ডিভাইড হয়েছে নর্থ এবং সাউথে। এবং অলরেডি বলেছে কোল্ড ওয়ারের কারণে সোভিয়েত ইউনিয়ন একটা বয়কট করেছে। গ্লোবাল পার্টিসিপেশন 113 থেকে 122টা দেশ অংশগ্রহণ করেছে, 400টা এনজিও ছিল সেখানে। ফান্ডামেন্টাল রাইট হিসেবে এই যে পরিবেশগত বিষয়, যেটা ফান্ডামেন্টাল রাইট, সেটা ঘোষণা হয়েছে তখন। এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট লিঙ্ক, এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্টের যে একটা সম্পর্ক রয়েছে সেটা এই কনফারেন্সে বেরিয়ে আসছে বা প্রথমবারের মতো দেখা গেল। কোর প্রিন্সিপাল, এখানে অনেকগুলো প্রিন্সিপালস আসছে: কনজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, প্রিজার্ভিং ওয়াইল্ড লাইফ, halting toxic waste discharge, planning for sustainable population growth. International responsibility has to ensure activities within their jurisdiction do not cause damage to the environment of others. Institutional legacy আসলে এটা ইউনাইটেড নেশনসের একটা প্রোগ্রামের জন্ম হলো। আর এটা একটা ডিক্লারেশন হলো যে ফার্স্ট মেজর গ্লোবাল ফোরাম অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পলিউশন। লং টার্ম লিগাসি হচ্ছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রিও আর্থ সামিট এবং 2015 সালের প্যারিস এগ্রিমেন্টের মধ্য দিয়ে আসলো। এই সময়ের কনভেনশন অন লং রেঞ্জ ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন হলো 1979 সালে। 51টা পার্টি এখানে অংশগ্রহণ করেছে। আমরা অলরেডি দেখেছি সমুদ্রগামী জাহাজগুলো যে তেল ডিসচার্জ করে সেটার একটা কনভেনশন, দ্য মার্পল 73-78 কনভেনশন হয়েছে এই সময় পরবর্তী এই যে মডার্ন যুগে। পোস্ট মডার্ন এটা হচ্ছে 1992 সালে রিও কনফারেন্স আর্থ সামিট। এখানে ছিল 27টি প্রিন্সিপাল, আমরা আগে দেখেছি স্টকহোমে ছিল 26টি প্রিন্সিপাল এবং 109টি রিকমেন্ডেশন। আর এই রিও কনফারেন্সে হতো 27টি প্রিন্সিপাল, এজেন্ডা হচ্ছে 21, এজেন্ডা হচ্ছে অ্যাকশন প্ল্যান। এর মধ্য দিয়ে ক্লাইমেট চেঞ্জ ইউএনএফসিসি কনভেনশন বেরিয়ে আসছে এবং বায়োডাইভার্সিটি সিবিডি সিদ্ধান্ত আসছে। এখানে অনেকগুলো প্রিন্সিপালস বেরিয়ে আসছে পরিবেশের জন্য, সেটা হচ্ছে প্রিন্সিপালস লাইক দ্য প্রিকশনারি অ্যাপ্রোচ অ্যান্ড পলিউটার পেস। কি আউটকাম হচ্ছে রিয়া ডিক্লারেশন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এ সেট অফ 27 প্রিন্সিপালস। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রিন্সিপাল হচ্ছে রাইট টু ডেভেলপমেন্ট, প্রতিটা দেশের উন্নয়নের অধিকার আছে। ইন্টিগ্রেটিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন, প্রত্যেকের এনভায়রনমেন্টাল প্রোটেকশনগুলো ইন্টিগ্রেটিং হবে, এটার সাথে রিলেটেড হবে। প্রিন্সিপাল 10 অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড পার্টিসিপেশন, অর্থাৎ জনগণের অংশগ্রহণ থাকবে এবং তারা তথ্য জানতে পারবে গুড গভর্নেন্সের জন্য। কি লিগাল পিলার্স প্রিন্সিপালস, এখানে আমরা এই রিও ডিক্লারেশনের মধ্যে দিয়ে অনেকগুলো এনভায়রনমেন্ট লয়ের প্রিন্সিপাল পেলাম: প্রিকশনারি প্রিন্সিপাল, পলিউটার প্রিন্সিপাল, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস, সিবিডি এর প্রিন্সিপালস। আর মেজর ট্রিটিজ অ্যান্ড কনভেনশন আসলো এটার মধ্যে দিয়ে রিও থেকে। ইউএনএফসিসি
তারপর হচ্ছে সিবিডি, কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ফরেস্ট প্রিন্সিপাল, ফরেস্টগুলোকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে বলা হচ্ছে। এজেন্ডা 21 ছিল এখানে কম্প্রিহেন্সিভ নন বাইন্ডিং প্ল্যান অফ অ্যাকশনস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফর দ্য 21st century টু বি ইমপ্লিমেন্টেড বাই গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড গ্লোবাল গ্রুপস। তো মডার্ন অংশটা আমরা শেষ করলাম। আমরা তাহলে এই প্রশ্ন কভার করলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকে আর নয়, হ্যাপি ending, happy learning. Thank you very much.